আপনারা দেখছেন কচুয়া টিভি, খবর যেখানে আমরাও সেখানে। নমস্কার। আজ আমরা আলোচনা করতে চলেছি এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে যার নাম শুনলেই বাঙালির মনে একটা আলোড়ন সৃষ্টি হয়। তিনি কাজী নজরুল ইসলাম। একদম। বিদ্রোহী কবি, প্রেমিক, সুরকার, সংগ্রামী কিনা ছিলেন তিনি। ঠিক। আর আমাদের আজকের আলোচনাটা মূলত বাংলাপিডিয়ায় প্রকাশিত তার যে জীবনী তার উপর ভিত্তি করে। হ্যাঁ, আর সত্যি বলতে কি, নজরুলকে শুধু একটা পরিচয়ে বাঁধা সে তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাই তো। তার জীবনটাই যেন একটা কি বলে মহাকাব্য, চরম দারিদ্র্য থেকে একেবারে খ্যাতির শীর্ষে ওঠা। আবার ধরুন মসজিদের মুয়াজ্জিন থেকে সোজা রণক্ষেত্রের সৈনিক, আবার সেখান থেকে ব্রিটিশ কারাগারের রাজবন্দী, ভাবা যায়? সত্যি। আমাদের আজকের লক্ষ্য এটাই, যে এই যে বর্ণময় জীবন, এর কিছু জরুরি মোড়, কিছু বাঁক আর তার সৃষ্টির ভেতরের খবরটা একটু জানার চেষ্টা করা। ঠিক, চেষ্টা করা যাক। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করি। ওনার ছোটবেলা, বেড়ে ওঠা। হ্যাঁ, জন্ম তো আমরা জানি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রাম, 1899 সাল। 11ই জ্যৈষ্ঠ 1306। হ্যাঁ, ঠিক। ছোটবেলার নাম ছিল দুখু মিয়া। নামটা শুনলেই কেমন যেন শৈশবের কষ্ট, দারিদ্র্যের একটা ছবি ভেসে ওঠে, তাই না? ঠিক। বাবা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম আর মাজারের খাদেমও। কিন্তু দুঃখের বিষয়, মাত্র 9 বছর বয়সে বাবাকে হারালেন নজরুল। আর সঙ্গে সঙ্গেই সংসারের পুরো দায়িত্বটা যেন ওই কিশোরের কাঁধে এসে পড়ল। উফ, 9 বছর বয়সে। হ্যাঁ, তখন উনি মাজারের সেবক, মসজিদে মুয়াজ্জিনের কাজ এইসবও করছেন। ভাবা যায় এই বয়সেই জীবন সংগ্রাম শুরু। কিন্তু এই সময়কার একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে, ওনার লেটো দলে যোগ দেওয়া। ওহ, লেটো দল। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা তো এক ধরনের লোকনাট্যের দল, তাই না? হ্যাঁ, এখানেই কি ওনার শিল্পী জীবনের শুরু? একদম ঠিক ধরেছেন। লেটো দলে গান লেখা, সুর দেওয়া, অভিনয় করা, শিল্পী জীবনের হাতেখড়ি বলতে পারেন ওখানেই। আচ্ছা। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, এখানে দেখুন, একদিকে তিনি ইসলামী ঐতিহ্য বহন করছেন, পারিবারিক সূত্রে যা পেয়েছেন। আবার অন্যদিকে হিন্দু পুরাণ, রামায়ণ, মহাভারতের বিশাল জগতের সঙ্গেও তার একেবারে সরাসরি পরিচয় ঘটছে। এবং এটা কিন্তু কোনো বই পড়ে শেখা নয়। না না, একদম মাটির কাছাকাছি থেকে। ঠিক, মানুষের সঙ্গে মিশে শেখা। চাষার সং, শকুনিবধ, রাজা যুধিষ্ঠিরের সং, এইসব পালাও লিখেছেন তখন। এই যে দুটো ধারা, ইসলামী ঐতিহ্য আর হিন্দু পুরাণ, এই দুটো মিলেমিশেই কিন্তু নজরুলের পরবর্তী সাহিত্য আর গানের মূল সুরটা তৈরি হবে। দারুণ সংযোগ তো। গ্রামের মক্তবে পড়া ছেলে আবার লেটো দলে মিশে পুরাণ শিখছে। ভারী অদ্ভুত। হ্যাঁ, এরপর তো আবার পড়াশোনায় খিরেছিলেন, চেষ্টা করেছিলেন। রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল, তারপর মাথরুন হাই স্কুল। কিন্তু সেই আর্থিক অনটন। হ্যাঁ, ওটা তো পিছু ছাড়েনি। 6ষ্ঠ শ্রেণীর পর আবার পড়া বন্ধ। তারপর ধরুন বাসুদেবের কবিদলে গান গাওয়া, খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামার কাজ, আসানসোলে চারুটির দোকানে কাজ করা। কিশোর শ্রমিক জীবনের সব কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। জীবনটা একেবারে যাকে বলে অভিজ্ঞতা দিয়ে গড়া। 100 বার। পরে অবশ্য ময়মনসিংহের ত্রিশালে এক দারোগা রফিজুল্লাহ, তার সাহায্যে দরিরামপুর স্কুলে ভর্তি হন 1914 সালে, 7ম শ্রেণীতে। ওহ আচ্ছা। আবার ফিরে আসেন সিয়ারসোল রাজ স্কুলেই 1915তে, 8ম শ্রেণীতে ভর্তি হন। প্রায় 1917 সাল পর্যন্ত, 10ম শ্রেণী অবধি পড়েছিলেন। এই সময়ে কিছু ভালো শিক্ষকও পেয়েছিলেন নিশ্চয়ই। হ্যাঁ, পেয়েছিলেন। যেমন ধরুন সতীশচন্দ্র কাঞ্জিলাল, যার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম পান। নিবারণচন্দ্র ঘটক, যিনি আবার ছিলেন বিপ্লবী ভাবধারার মানুষ। হাফিজ নুরুন্নবী, যার কাছে ফার্সি শেখেন। নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি সাহিত্যচর্চায় উৎসাহ দিতেন। কিন্তু 10ম শ্রেণীতে পড়ার সময়েই প্রি-টেস্ট পরীক্ষার আগে হঠাৎ সেনাবাহিনীতে যোগ দিলেন। এটা একটু অবাক করার মতো। হ্যাঁ, 1917 সালের শেষ দিকে 49 নম্বর বেঙ্গলি রেজিমেন্টে। এটা ওনার জীবনের এক বিরাট মোড়। সৈনিক জীবন, করাচি সেনানিবাসে প্রায় 2.5 বছর, 1917 শেষ থেকে 1920 মার্চ এপ্রিল পর্যন্ত। এই সময়টা ওনার সাহিত্যিক হয়ে ওঠার পেছনে কতটা কাজ করেছিল? ভীষণভাবে। একদিকে তো সৈনিকের জীবনযাপন, নিয়মকানুন, কিন্তু তার মধ্যে করাচিতে বসে তিনি পার্সি শিখছেন, একজন পাঞ্জাবি মৌলবীর কাছে সঙ্গীত চর্চা করছেন,
আর কলকাতার সেরা সেরা সাহিত্য পত্রিকাগুলো যেমন ধরুন প্রবাসী, ভারতবর্ষ, সওগাত এইসব পড়ছেন। নিয়মিত গ্রাহক ছিলেন। বাহ! শুধু তাই নয়, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র তো বটেই, পারস্যের কবি হাফিজের রচনাবলীও তার সংগ্রহে ছিল। আর শুধু পড়া তো নয়, লেখাটাও শুরু করলেন পুরোদমে। ওখানে, করাচিতে? হ্যাঁ, তার প্রথম প্রকাশিত গদ্য বাউন্ডুলের আত্মকাহিনী, যেটা সওগাতে বেরিয়েছিল 1919-এর মে মাসে, অথবা প্রথম প্রকাশিত কবিতা মুক্তি, যেটা বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় বেরোয় 1919-এর জুলাইতে। এই সবই কিন্তু ওই করাচি সেনানিবাসে বসে লেখা এবং সেখান থেকেই পাঠানো। গল্প হেনা, ব্যাফার দান, কবিতা আশায়, আরও অনেক কিছুই লিখেছেন তখন। তার মানে কাজারমার ভেতরে বসেই তিনি আসলে বাংলা সাহিত্য জগতে নিজের আশার খবরটা দিয়ে দিচ্ছেন। এটা তো অসাধারণ। সত্যিই অসাধারণ। এরপর 1920 সালের মার্চ নাগাদ কলকাতায় ফেরা। প্রথম মহাযুদ্ধ তখন শেষ, আর শুরু হলো তার সাহিত্যিক আর সাংবাদিক হিসেবে জীবন। কলকাতায় এসে উঠলেন কোথায়? প্রথম আশ্রয় ছিল ৩২ নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে, মুজাফফর আহমেদের সঙ্গে। এই মুজাফফর আহমেদ কিন্তু পরে ভারতের কমিউনিস্ট আন্দোলনের একজন প্রধান নেতা হবেন। ও আচ্ছা আচ্ছা। আর কলকাতায় এসেই তিনি যেন একটা ঝড় তুলে দিলেন। মুসলিম ভারত, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, এই সব জায়গায় তার বাঁধনহারা উপন্যাস বা বোধন, শাতিল আরব, খেয়াপাড়ের তরণী, কোরবানি, এই ধরনের কবিতা বেরোতেই চারদিকে একটা হইচই পড়ে গেল। এমনকি মোহিতলাল মজুমদারের মতো প্রতিষ্ঠিত সমালোচকও তার প্রতিভায় মুগ্ধ হয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন। এই সময় তো তিনি কলকাতার সাহিত্য আর রাজনীতির বহু বিখ্যাত মানুষের সংস্পর্শে এলেন, তাই না? হ্যাঁ, একদিকে যেমন মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ শহীদুল্লাহর মতো সমকালীন মুসলিম সাহিত্যিকদের সঙ্গে ঘনিষ্ঠতা হচ্ছে, তেমনি কলকাতার বিখ্যাত সাহিত্যিক আড্ডাগুলো, যেমন গজেন্দার আড্ডা, ভারতীয় আড্ডা, এগুলোর মাধ্যমে অতুলপ্রসাদ সেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এইসব দিকপালদের সঙ্গেও পরিচিত হচ্ছেন। আর রবীন্দ্রনাথ, তার সঙ্গে দেখা হলো কবে? রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম দেখা হয় 1921 সালের অক্টোবর মাসে। এরপর প্রায় 2 দশক ধরে তাদের মধ্যে একটা যোগাযোগ ছিল, একটা শ্রদ্ধা আর স্নেহের সম্পর্ক। মতপার্থক্য নিশ্চয়ই ছিল। হয়তো ছিল, কিন্তু একে অপরের প্রতিভার প্রতি সম্মানটা ছিল অগাধ। আমরা তো পরে দেখবই, নজরুল যখন জেলে, রবীন্দ্রনাথ তাকে নিজের বই উৎসর্গ করছেন। এটা তো একটা বিরাট ব্যাপার। অবশ্যই। কলকাতায় এসে তো তিনি সাংবাদিকতাতেও জড়িয়ে পড়লেন, তাই না? নবযুগ পত্রিকায় কাজ শুরু করলেন। হ্যাঁ, একে ফজলুল হকের সম্পাদনায় সান্ধ্য দৈনিক নবযুগ বেরোত 1920 সালের 12 জুলাই থেকে। নজরুল তাতে লিখতে শুরু করলেন। একেবারে আগুন ঝরানো লেখা জ্ঞাপ্ত করা হয়। নজরুলও পুলিশের নজরে চলে আসেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক জগতেও সক্রিয় হচ্ছেন, মুজাফফর আহমদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিতে যাচ্ছেন, দেশের পরিস্থিতিটা নিজের চোখে দেখছেন, বুঝছেন। এই সময়েই 1921 সালের এপ্রিল নাগাদ তিনি প্রথম কুমিল্লা যান, আলী আকবর খানের সঙ্গে। আর কুমিল্লাতেই তো প্রমীলা দেবীর সঙ্গে পরিচয়, যিনি পরে তার স্ত্রী হবে। ঠিক তাই, আলী আকবর খানের মাধ্যমেই কুমিল্লার বিরজা সুন্দরী দেবীর বাড়িতে ওঠা, আর সেখানেই প্রমীলা সেনগুপ্তার সঙ্গে পরিচয় এবং প্রণয়। কুমিল্লা সফরটা ওনার জীবনে বোধহয় আরেকটা বড় পরিবর্তন এনেছিল, মানে অসহযোগ আন্দোলনে জড়িয়ে পড়া, স্বদেশী গান লেখা গাওয়া। ঠিক, একেবারে ঠিক। দৌলতপুরে কিছুদিন থেকে আবার কুমিল্লায় ফেরা। তখন দেশজুড়ে অসহযোগ আন্দোলন চলছে। নজরুলও তাতে যোগ দিলেন। তখন থেকেই তিনি শুধু কবি নন, একজন সক্রিয় রাজনৈতিক কর্মীও। নিজের লেখা স্বদেশী গান গাইছেন সভা সমিতিতে, মিছিলে। কোনো পাগল পথিক ছুটে এলো আজি রক্তনিশি ভরে। গানের কথায় বিদ্রোহ, সুরে একেবারে জাগরণের ডাক। হ্যাঁ, মজার ব্যাপার হলো, যেটা জানা যায় আর কি, গান্ধীজির যে অহিংস অসহযোগ বা খিলাফত আন্দোলনের মূল দর্শন, তাতে হয়তো তার পুরোপুরি আস্থা ছিল না। তাই নাকি? তিনি বরং গামাল আতাতুর্কের আধুনিক তুরস্ক বা ধরুন সশস্ত্র বিপ্লবের প্রতি বেশি টান অনুভব করতেন। কিন্তু হিন্দু মুসলমানের মিলিত সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের যে প্রয়োজনটা, সেটার জন্য তিনি এই আন্দোলনগুলোতে সামিল হয়েছিলেন। বুঝলাম। আর এই সময়ের 1921 সালের ডিসেম্বরে কলকাতায় ফিরে এসে যেটাকে বলা যায় সবচেয়ে বড় বিস্ফোরণ, সেটা ঘটালেন বিদ্রোহী কবিতা আর ভাঙার গান লিখে। হ্যাঁ, এই দুটো সৃষ্টি তো বাংলা কবিতা আর গানের ধারাটাকেই যেন পাল্টে দিল, বিশেষ করে বিদ্রোহী কবিতা। বল বীর বল উন্নত মমশির। ঠিক, এই যে ডাক, এই আহ্বান,
এটা যেন ওই পরাধীন হতাশ জাতির বুকের ভেতরে একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে গেল। রাতারাতি তিনি হয়ে উঠলেন বিদ্রোহী কবি। আর এই বিদ্রোহটা তো শুধু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছিল না, তাই না? না না, একদমই না। এ বিদ্রোহ যেন সব রকমের অন্যায়, সব অচলায়তন, সব পুরনো দীর্ঘতার বিরুদ্ধে। এর মধ্যে আপনি বেদান্তের অহম ব্রহ্মাস্মির ছায়া পাবেন, আবার সুফি মরমিবাদের ছোঁয়া পাবেন, আবার তারুণ্যের একটা উদ্দাম শক্তি, সব মিলেমিশে একাকার। ওই সময়ে লেখা কামাল পাশা কবিতাটার কথাও তো বলতে হয়। সেখানেও তো ওনার আন্তর্জাতিক ভাবনা আর এই যে প্রচলিত খিলাফত আন্দোলন, সেটার অসারতা নিয়ে চিন্তা। একদম। কামাল আতাতুর্ক যেভাবে তুরস্ককে একটা সেকুলার আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলছিলেন, সেটা নজরুলকে খুব টেনেছিল। তিনি তো সারা জীবনই গোঁড়ামি আর ধর্মান্ধতার বিরুদ্ধে লড়েছেন। এমনকি রুশ বিপ্লবের যে সাম্যবাদী আদর্শ, সেটাও তাকে প্রভাবিত করেছিল। সাম্যবাদী সর্বহারা নামে যে কবিতাগুচ্ছনি লেখেন, বা ধরুন কমিউনিস্ট ইন্টারন্যাশনালের অনুবাদ করেন, যা গণশনবন্দি ওঠরে যত, এগুলো তো তারই প্রমাণ। রেড ফ্ল্যাগ অবলম্বনে রক্তপতাকার গানও লেখেন। এরপরই তো এলো সেই বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা ১৯২২ সালে, যাতে বিদ্রোহী, প্রলয়োল্লাস, কমাল পাশা এইসব কবিতা ছিল। হ্যাঁ, অগ্নিবীণা প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া ফেলে দেয়। আর ওই বছরই উনি ধূমকেতু নামে একটা পত্রিকা বার করা শুরু করেন, ১২ই আগস্ট ১৯২২। ধূমকেতু নামটা শুনলেই বোঝা যায় মেজাজটা কেমন ছিল। একেবারে। সপ্তাহে দুবার বেরোত। বলতে গেলে সশস্ত্র বিপ্লবীদের একরকম মুখপত্রই ছিল সেটা। রবীন্দ্রনাথও কিন্তু আশীর্বাণী পাঠিয়েছিলেন এই পত্রিকার জন্য। কিন্তু এই পত্রিকাতেই আনন্দময়ীর আগমনে কবিতা লেখার জন্য হ্যাঁ, ওই কবিতার জন্য ধূমকেতুর ওই সংখ্যাটা নিষিদ্ধ হয় ১৯২২-এর ৮ই নভেম্বর। আর তার কিছুদিনের মধ্যেই ২৩শে নভেম্বর তার যুগবাণী প্রবন্ধ সংকলনটাও বাজেয়াপ্ত করে ব্রিটিশ সরকার। এবং নজরুলকে গ্রেফতার করা হয় কুমিল্লা থেকে। ঠিক তাই, ২৩শে নভেম্বরই গ্রেফতার হন। এরপর আদালতে তিনি যে জবানবন্দি দেন ৭ই জানুয়ারি ১৯২৩-এ, সেটাও তো ঐতিহাসিক। রাজবন্দির জবানবন্দি। এবং ১ বছরের সশ্রম কারাদণ্ড হয়। হ্যাঁ, ১৬ই জানুয়ারি ১৯২৩ আলিপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয় তাকে। আর জেলেই ঘটল সেই আশ্চর্য ঘটনাটা, রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য উৎসর্গ করলেন নজরুলকে। হ্যাঁ, ২২শে জানুয়ারি ১৯২৩। এটা সত্যি এক অভূতপূর্ব ঘটনা। কেউ কেউ হয়তো তখন প্রশ্ন তুলেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ তাদের স্পষ্ট বলেছিলেন যে নজরুলের কবিতা যুগের মনকে ধারণ করে, তাই তা মহাকাব্য রচনার সমতুল্য। কি বিরাট সম্মান! অবশ্যই। এই সম্মান নজরুলকে জেলের ভেতরেও সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছে। জেলেই তিনি লিখলেন আজ সৃষ্টি সুখের উল্লাসের মতো অসাধারণ কবিতা। তারপর তো তাকে হুগলি জেলে পাঠানো হয় এবং সেখানে তিনি অনশন শুরু করেন। হ্যাঁ, ১৪ই এপ্রিল ১৯২৩ জেলের সুপারিনটেন্ডেন্টের দুর্ব্যবহারের প্রতিবাদে তিনি অনশন শুরু করেন। প্রায় ৪০ দিন চলেছিল সেই অনশন। রবীন্দ্রনাথও তো তাকে অনশন ভাঙার জন্য টেলিগ্রাম করেছিলেন, কিন্তু সেই টেলিগ্রাম নাকি জেল কর্তৃপক্ষ নজরুলের হাতে পৌঁছায়নি, অ্যাড্রেস নট ফাউন্ড বলে ফেরত যায়। বলেন কি? শেষ পর্যন্ত ডক্টর আবদুল্লাহ সোহরাওয়ার্দীর অনুরোধে মায়ের মতো যার স্নেহ পেতেন সেই বিরাজা সুন্দরী দেবীর পাঠানো লেবুর রস পান করে ২২শে মে তিনি অনশন ভাঙেন। এরপর তাকে বহরমপুর জেলে পাঠানো হয়। সেখান থেকে মুক্তি পান ১৯২৩-এর ১৫ই ডিসেম্বর। জেলেও কিন্তু তার লেখা থামেনি। এই শিকল পরা ছল, জাতের নামে বজ্জাতি, এই গানগুলো তো জেলেই লেখা। হ্যাঁ, আর তার দোলন চাপা কাব্যগ্রন্থটাও বেরোয় তিনি জেলে থাকাকালীনই, অক্টোবর ১৯২৩-এ। জেল থেকে বেরিয়ে এসে তার জীবন যুদ্ধ কিন্তু থামল না, বরং যেন আরও তীব্র হল। ঠিক ১৯২৪ সালের ২৫শে এপ্রিল কলকাতায় তিনি প্রমীলা দেবীকে বিয়ে করেন, হুগলিতে সংসার পাতেন। কিন্তু ওই বছরই আগস্টে বেরোনো তার দুটো বই, বিষের বাঁশি আর ভাঙার গান, অক্টোবর-নভেম্বরের মধ্যেই সরকার বাজেয়াপ্ত করে দেয়। মানে সরকার ভয় পাচ্ছিল তাকে। প্রচণ্ড। তার গানের প্রথম রেকর্ডও বেরোয় ১৯২৫ সালে HMV থেকে। শিল্পী ছিলেন হরেন্দ্রনাথ দত্ত। বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিতে তিনি স্বদেশী গান গেয়ে বেড়াচ্ছেন। ১৯২৫-এর মে মাসে ফরিদপুর কংগ্রেসে গান্ধীজি আর চিত্তরঞ্জন দাশের সামনেই গাইলেন ঘোর রে আমার সাধের চরকা ঘোর। এরপর তো তিনি সরাসরি রাজনীতিতেও যোগ দিলেন। হ্যাঁ, ১৯২৫ সালের শেষের দিকে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সদস্য হলেন। তারপর শ্রমিক প্রজা স্বরাজ দল গঠনে খুব সক্রিয় ভূমিকা নিলেন।
নিজের সম্পাদনায় সাপ্তাহিক লাঙ্গল পত্রিকা বার করলেন ১৬ ডিসেম্বর ১৯২৫ থেকে। লাঙ্গল পত্রিকাতেই তো তিনি প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন। হ্যাঁ, ওই পত্রিকাতেই তার বিখ্যাত সাম্যবাদী কবিতাগুচ্ছ প্রকাশিত হয়। পরে সাম্যবাদী আর সর্বহারা নামে দুটো কাব্যগ্রন্থও বেরোয়। ১৯২৬ সাল থেকে তিনি কৃষ্ণনগরে থাকতে শুরু করেন। এই সময়টা বাংলা গানের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই না? ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়ে তিনি বাংলা গানে একটা নতুন ধারা আনলেন। একদিকে স্বদেশী গানকে তিনি সাধারণ শ্রমজীবী মানুষের গণসঙ্গীতে রূপান্তরিত করলেন, অন্যদিকে সৃষ্টি করলেন বাংলা গজল। বাংলা গজল, এটা তো ওনারই অবদান। মূলত ওনারই, মানে উর্দু গজলের যে আঙ্গিক, তার সঙ্গে রাগাশ্রয়ী সুরের একটা অপূর্ব মেলবন্ধন ঘটালেন। তার গজলে প্রেম আর সংগ্রাম যেন হাত ধরাধরি করে চলত। আর কি অসম্ভব জনপ্রিয়তা পেল সেই সব গান। দিলীপ কুমার রায়, সাহানা দেবী, এদের কণ্ঠে সেই গান ছড়িয়ে পড়ল চারিদিকে। কৃষ্ণনগরে বসেই প্রচুর গান লেখেন আর সেগুলোর স্বরলিপিও প্রকাশ করেন। কিন্তু এত জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনাও তো নিশ্চয়ই ছিল। ওহ, সে তো ছিলই। ১৯২৭ সাল নাগাদ বেশ তীব্র আক্রমণ আসে। একদিকে শনিবারের চিঠির মতো পত্রিকাগুলো তাকে ব্যঙ্গ-বিদ্রূপ করছে, অন্যদিকে কিছু গোঁড়া মুসলিম পত্রিকা তার ধর্মীয় উদারতা, হিন্দু-মুসলিম ঐতিহ্য মেলানোর চেষ্টাকে বাঁকা চোখে দেখছে। তবে প্রগতিশীলরা নিশ্চয়ই পাশে ছিলেন। অবশ্যই। কল্লোল, কালিকলমের মতো পত্রিকাগুলো, সেই সময়ের তরুণ সাহিত্যিকরা, তারা নজরুলের পক্ষেই ছিলেন। এই সময় ওনার ফণী মনসা, কবিতা, বাঁধনহারা, উপন্যাস, এসব বইও বেরোচ্ছে। এই সময়ে তিনি ঢাকাতেও খুব জনপ্রিয় হয়ে উঠছেন, তাই না? বেশ কয়েকবার ঢাকা সফর করেন। হ্যাঁ, ১৯২৭-১৯২৮ সালে মুসলিম সাহিত্য সমাজের বার্ষিক সম্মেলনে যোগ দিতে যান। সেখানে ঢাকার বুদ্ধিজীবী, শিল্পী, ছাত্রছাত্রী অনেকের সঙ্গেই তার একটা দারুণ সম্পর্ক তৈরি হয়। যেমন ধরুন কাজী মোতাহার হোসেন, বুদ্ধদেব বসু, ফজিলাতুন্নেসা, প্রতিভা বসু, যিনি পরে বিখ্যাত গায়িকা হন, উমা মৈত্র, পরবর্তীকালে উমা বসু। আর ১৯২৮ সালে সওগাত পত্রিকায় যোগ দেওয়ার পর তো আবুল কালাম শামসুদ্দিন তাকে যুগ প্রবর্তক কবি এবং বাংলার জাতীয় কবি হিসেবে আখ্যায়িত করেন। একদম। সেই প্রথম তাকে এই অভিধয় ভূষিত করা হয়। এই সময় থেকেই তিনি রেকর্ড কোম্পানি যেমন এইচএমভি, বেতার, রেডিও, মঞ্চনাটক এবং চলচ্চিত্রের সঙ্গেও খুব ঘনিষ্ঠভাবে যুক্ত হতে শুরু করেন। ১৯২৮ থেকে ৩২ পর্যন্ত এইচএমভিতে কাজ করেন, মাঝে কিছুদিন অন্য কোম্পানিতে গিয়ে আবার ৩৩ থেকে এইচএমভিতেই ফেরেন। মঞ্চ আর চলচ্চিত্রের জগতেও তার অবদান তো বিশাল। অবশ্যই। মনমোহন থিয়েটারে রক্তকমল নাটকের জন্য গান লেখেন, সুর দেন। কারাগার নাটকের গান লেখেন, যদিও নাটকটা নিষিদ্ধ হয়ে যায়। আর ১৯২৯ সালে তো কলকাতায় তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হলো। হ্যাঁ, ১০ই ডিসেম্বর আচার্য প্রফুল্লচন্দ্র রায় সভাপতিত্ব করেছিলেন, সুভাষচন্দ্র বসুও ভাষণ দিয়েছিলেন। ঠিক। পিসি রায় বলেছিলেন, নজরুলের কবিতা পড়ে আমাদের ভবিষ্যৎ বংশধররা এক একজন অতি মানুষে পরিণত হবে। আর সুভাষ বসু বলেছিলেন, আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব, কারাগারে যাব, তখনও তার গানই গাইব। কি অসাধারণ স্বীকৃতি! কিন্তু দেখুন, এই যে চূড়ান্ত সাফল্যের বছর ১৯২৯, ওই বছরেই তার ব্যক্তিগত জীবনে একটা বড় আঘাত নেমে এলো। তার শিশুপুত্র বুলবুল বসন্ত রোগে মারা গেল। ওহ, খুব দুঃখজনক। এই ঘটনা নজরুলকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তিনি ক্রমশ যেন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়তে লাগলেন। এই সময়েই তিনি পারস্যের কবি হাফিজের রুবায়াত অনুবাদ করেন। এত বড় একটা ব্যক্তিগত আঘাত, তারপরেও কিন্তু তার সৃষ্টি থামেনি। না, থামেনি। ১৯৩০ সালে বেরোচ্ছে মৃত্যুক্ষুধা উপন্যাস, নজরুল গীতিকা, ঝিলিমিলি নাটিকা, প্রলয়শিখা কাব্যগ্রন্থ, চন্দ্রবিন্দু নামে একটা ব্যঙ্গ কবিতার বই, যেটা বাজেয়াপ্তও হয়। প্রলয়শিখার জন্য তো তার বিরুদ্ধে আবার মামলা হয় এবং ৬ মাসের কারাদণ্ডাদেশও হয়। আবার জেল? হ্যাঁ, যদিও পরে গান্ধী-আরউইন চুক্তির ফলে সেই মামলাটা খারিজ হয়, তিনি রেহাই পান। ১৯৩১ সালে দার্জিলিংয়ে রবীন্দ্রনাথের সঙ্গে আবার দেখা হয়। হ্যাঁ, ওই বছর কুহেলিকা উপন্যাস, শিউলিমালা গল্পগ্রন্থ, নজরুল স্বরলিপি, আলেয়া গীতিনাট্য, এসব বেরোচ্ছে। বিভিন্ন নাটকের জন্য গান লিখছেন, সুর দিচ্ছেন। পরের বছর ১৯৩২-এ সিরাজগঞ্জ ও কলকাতায় সম্মেলনে যোগ দিচ্ছেন। সুর সাকি, জুলফিকার, বনগীতি, পরপর গানের বই বেরোচ্ছে। আর চলচ্চিত্রের জগতেও তো তিনি পা রাখলেন এর পরপরই। হ্যাঁ, ১৯৩৪ সালে
ভক্ত ধ্রুব নামে একটা ছবি তিনি শুধু পরিচালনা বা সঙ্গীত পরিচালনা করলেন না। তিনি নারদের ভূমিকায় অভিনয়ও করলেন আর গানও গাইলেন। ঠিক তাই, নিজের ছবিতে নিজেই অভিনয় এবং প্লেব্যাক সিঙ্গার, ভাবা যায়। এরপর পাতালপুরী, গ্রহের ফের, বিদ্যাপতি, বাংলা ও হিন্দি দুটোতেই এরকম আরও অনেক ছবির সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় 50টার মতো গান চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। অবিশ্বাস্য! পরিচালনা, সঙ্গীত, অভিনয়, গান গাওয়া কি না করেছেন। মঞ্চনাটকেও তার অবদান বিশাল। প্রচুর। নিজের লেখা দুটো নাটক ছাড়াও প্রায় 20টা মঞ্চনাটকের সঙ্গে তিনি যুক্ত ছিলেন 1929 থেকে 41-এর মধ্যে। প্রায় 182টা গান ওই নাটকগুলোতে ব্যবহৃত হয়েছিল। আর বেতার, কলকাতা বেতারের সঙ্গে যোগাযোগটা কেমন ছিল? 1939 সালের অক্টোবর মাস থেকে কলকাতা বেতারের সঙ্গে তার একটা আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়। সেখানে তিনি হারামণি নামে একটা অনুষ্ঠান করতেন, যেখানে তিনি বাংলার হারিয়ে যাওয়া লোকগানগুলো তুলে ধরতেন। মেলমিলন নামে একটা অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের সঙ্গীত শোনাতেন। নবরাগা মালিকা অনুষ্ঠানে বিভিন্ন রাগ পরিচয় করাতেন। সুরেশচন্দ্র চক্রবর্তীর মতো গুণী সঙ্গীতজ্ঞের সহযোগিতায় তিনি রাগ সঙ্গীত নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেন এই সময়। এটা তার সঙ্গীত জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ পর্ব। সত্যি, তার গানের সংখ্যা শুনলে অবাক হতে হয়। 1000-এরও বেশি গান রেকর্ড হয়েছিল 50-এর দশকের মধ্যে। হ্যাঁ, আর মোট গান তো প্রায় 4000-এর কাছাকাছি বলা হয়। বাংলা গানের জগৎটাকে তিনি যে কি বিপুলভাবে সমৃদ্ধ করে গেছেন তা বলে শেষ করা যাবে না। এক জীবনে এত সৃষ্টি, এত কাজ, কিন্তু এই যে সৃজনশীলতার একেবারে চূড়ায় যখন তিনি, তখনই যেন ছন্দপতন ঘটল। 1941 সালের 7ই আগস্ট রবীন্দ্রনাথের মৃত্যু তাকে খুব আঘাত দিয়েছিল নিশ্চয়ই। অত্যন্ত। তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। তাৎক্ষণিকভাবে লিখলেন রবিহারা, সালাম অস্ত রবির মতো কবিতা, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরের মতো গান। কিন্তু মর্মান্তিক পরিহাস হল, এর ঠিক 1 বছরের মধ্যে 1942 সালে নজরুল নিজেই অসুস্থ হয়ে পড়লেন। হ্যাঁ, এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন তিনি। ধীরে ধীরে বাকশক্তি হারাতে শুরু করলেন, স্মৃতিশক্তিও লোপ পেতে লাগল। পিক্স ডিজিজ বা ওইরকম কিছু একটা বলা হয়। তারপর তো দীর্ঘ প্রায় 34 বছর তিনি নির্বাক, নিশ্চল। অনেক চিকিৎসা করা হলো, ভিয়েনা, লন্ডন নিয়ে যাওয়া হলো। কিন্তু কোনো লাভ হয়নি। বাংলা সাহিত্যের তথা বিশ্ব সাহিত্যের জন্য এটা যে কি এক অপূরণীয় ক্ষতি। জীবনের সবচেয়ে সৃষ্টিশীল সময়ে পৌঁছে তিনি একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তবে স্বাধীন বাংলাদেশ তাকে ভোলেনি। না, একদমই ভোলেনি। 1972 সালের 24শে মে তার জন্মদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে তাকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয়। রাষ্ট্রীয় অতিথি হিসেবে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধি দেয় 1974 সালে। 1976-এর জানুয়ারিতে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়, ফেব্রুয়ারিতে দেওয়া হয় 21শে পদক। হ্যাঁ, জীবনের শেষ দিনগুলো তিনি বাংলাদেশেই কাটিয়েছেন। 1976 সালের 29শে আগস্ট বাংলা 12ই ভাদ্র 1383 তিনি ঢাকায় তখনকার পিজি হাসপাতালে প্রয়াত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হয়। এক বর্ণময়, ঝঞ্ঝাক্ষুব্ধ কিন্তু আশ্চর্য সৃষ্টিশীল জীবনের অবসান। সত্যি, যদি আমরা সারসংক্ষেপ করতে চাই, কাজী নজরুল ইসলাম তাহলে শুধু একজন কবি বা সুরকার ছিলেন না। না, একেবারে না। তিনি ছিলেন এক যুগান্তধ্রু প্রতিভা। তার মধ্যে একই সঙ্গে বিদ্রোহ আর প্রেম, প্রাচ্য আর পাশ্চাত্য সংস্কৃতি, হিন্দু আর মুসলিম ঐতিহ্য সবকিছু এসে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তিনি দেখিয়েছেন শিল্প কিভাবে প্রতিবাদের ভাষা হতে পারে, আবার একই সঙ্গে মানুষের হৃদয়ের সবচেয়ে নরম গভীর অনুভূতিগুলোকে ছুঁয়ে যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে তার প্রাসঙ্গিকতা কোথায়? কেন আমরা আজও নজরুলকে স্মরণ করব, পড়ব? কারণ আমার মনে হয় শোষণ, বঞ্চনা, অন্যায়ের বিরুদ্ধে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেটা আজও ততটাই প্রাসঙ্গিক। এই যে ধর্মীয় গোড়ামি, এই যে বিভেদগামী রাজনীতি আমরা চারপাশে দেখছি, এই সময় দাঁড়িয়ে তার যে ধর্মনিরপেক্ষ মানবতাবাদ, বিভিন্ন সংস্কৃতির প্রতি তার যে খোলা মন, যে শ্রদ্ধাবোধ, সেটা আমাদের ভীষণভাবে পথ দেখাতে পারে। আর তার ব্যক্তিগত জীবনটাও তো একটা অনুপ্রেরণা। এত দুঃখ, কষ্ট, আঘাত, অসুস্থতা, এত কিছুর পরেও সেই অদম্য সৃষ্টিশীলতা, সেই জীবনকে ভালোবাসা, একদম, সেটা তো চিরকালের অনুপ্রেরণা। এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার মূল সূত্রটা লুকিয়ে আছে।
নজরুল ২০-৩০-এর দশকে দাঁড়িয়ে যেভাবে ধর্মীয় পরিচয়ের অনেক ঊর্ধ্বে উঠে মানবতার গান গেয়েছিলেন, যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা জোর গলায় বলেছিলেন, আজকের এই সময়ে যখন দক্ষিণ এশিয়া জুড়ে ধর্মীয় পরিচয়, সামাজিক সম্প্রীতি নিয়ে এত জটিলতা, এত প্রশ্ন, তখন তার সেই কণ্ঠস্বর, সেই দর্শন কি আমাদের নতুন করে কিছু ভাবতে শেখাতে পারে না? পারে, অবশ্যই পারে। কিভাবে আমরা হয়তো জাতি, ধর্ম, বর্ণের বিভেদ ভুলে একটা বৃহত্তর মানব সমাজ গড়ে তোলার দিকে এগোতে পারি, এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু নজরুল আমাদের সামনে খুলে দিয়ে যান। ঠিক, এটা নিয়ে ভাবা দরকার।